আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশ ছাড়ার কল রেকর্ড ফাঁস। অবশেষে সন্ধান পাওয়া গেল বিপ্লব কুমারের। এরপর থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে মারা গেলেন শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার। এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে সম্প্রতি মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে, কাল রাতেই মারা যান তিনি শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তো ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের নজরে আসে বিষয়টি এবং তারা এটাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে, কাল রাতেই মারা যান তিনি শীর্ষক তথ্যে বা শিরোনামে ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায় ফটোকার্ডটিতে ডেইলি ক্যাম্পাসের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ 12 মার্চ 2025 উল্লেখ করা হয়েছে। ডেইলি ক্যাম্পাসের লোগো ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে সম্প্রতি সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিগুলি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত 12 মার্চ ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচিত ফটোকার্ডটি ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করেননি বলে নিশ্চিত করা হয়। অর্থাৎ ডেইলি ক্যাম্পাসের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে, কাল রাতে মারা যান তিনি শীর্ষক শিরোনামে ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। অবশেষে সন্ধান মিলেছে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের দেশ ছাড়ার কল রেকর্ডের সব তথ্য যাচাই বাছাইয়ে জানা গেল যা বিস্তারিত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। একটি অডিও ক্লিপ ফাঁসের পর এমন গুজবে ভাসছে দেশ। বিষয়টি গুজব নাকি সত্যি, এ নিয়ে ব্যাপক এ ব্যাপারে বিভিন্ন দায়িত্বশীল সূত্রের কথা বলছেন বাংলাদেশ ট্রিবিউন। বাংলা ট্রিবিউনের লালমনিরহাট প্রতিনিধি, তবে এই বিষয়ে ন্যূনতম সত্যতা জানতে পারেননি তিনি। জানা গেছে দহগ্রাম সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্ত। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 4টি চেকপোস্ট রয়েছে। এই জায়গা দিয়ে পালিয়ে যাওয়ার খুব সহজ বিষয় নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেই ক্লিপের সূত্র ধরে স্থানীয় পাটগ্রাম ব্যাংকের শাখা ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদনকে আটক করে পুলিশ। পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করে অডিও ক্লিপসের কোনো সত্যতা পায়নি। পরে পঙ্কজকে ডাকা মাত্র হাজির হওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য মঈনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, আমরা শুধু আজকে শুনছি কানাঘুষা করছে লোকজন, তবে এরকম কোনো ঘটনার সত্যতা আমরা পাইনি। দহগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনায়েতুল্লাহ বলেছেন, মূলত এটা গুজব। আমার সঙ্গে পাটগ্রাম থানার ওসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা হয়েছে। এ ঘটনার কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। পাটগ্রাম উপজেলা কাজ করা একাধিক সাংবাদিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, মূলত মঙ্গলবার একটি অডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে পাটগ্রাম থানা পুলিশ একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। যে অডিও ক্লিপস ভাইরাল হয়েছে সেটার সত্যতা পাওয়া যায়নি। থানা হেফাজতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। নিশ্চিতভাবে কোনো তথ্য পায়নি পুলিশ। এমন গুজব ছড়িয়ে দেশেই বিপ্লব কুমার সরকারের নিরাপদে থাকার কৌশল হতে পারে এটি। বিষয়টি নিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাইদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, অডিও রেকর্ড সহ এই ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ওই কর্মকর্তা, আপাতত কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, বিষয়টি নিয়ে গভীরভাবে কাজ করছি। প্রসঙ্গগত ঢাকা সংক্রান্ত বিরোধের জেরে বুধবার বিকালে
পাচারকারী শুভ ৩০ রংপুর স্থানীয়দের হাতে ধরা পড়েন। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপি নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এই শুভ তাদের কথোপকথনে যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার দোগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। মোবাইল ফোনে কথা সূত্র ধরে আরও জানা যায়, ব্র্যাক ব্যাংকের পঙ্কজ দোগ্রামের আকসেদুল মুমিন, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম ও মুকসেদুল্লাহ সহায়তা বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয়। বিপ্লব জলকাঠা মিরগঞ্জের মিঠু নিষাদ রুবেলের পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় ১.৫ লাখ টাকা নেওয়া হয়। এ বিষয়ে শুভ তার বাবা ওসমান গনির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। হেলিকপ্টারে মাগুরা যাওয়ার সমালোচনার মুখে সার্জিস আলম। সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে হেলিকপ্টারে চড়ে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির ২ মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ঢাকা থেকে মাগুরায় তাদের হেলিকপ্টারে যাওয়া আসা নিয়ে চলছে না আলোচনা সমালোচনা। এবার এ বিষয়ে ব্যাখ্যা দিলেন এনসিপির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার ১৫ মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে সার্জিস বলেছেন, মাগুরায় যাওয়ার জন্য তারা কোনো হেলিকপ্টার ভাড়া করেননি, বরং সেনাবাহিনী ও র্যাব এর হেলিকপ্টারে সিট খালি থাকায় তারা হেলিকপ্টারে চড়ে যান। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, সেনাবাহিনী ও র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি, তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা শেষে আবার ঢাকায় ফিরেছি। তিনি লেখেন, ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। পোস্টের শুরুতে সার্জিস লেখেন, চলেন সোজা সাপটা কিছু আলাপ করি, ওই যেটা নিয়ে আলোচনা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে। এরপর লেখেন, বোন আসিয়ার সাথে নৃশংস একটা ঘটনা ঘটলো। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেফতার করার কথা। আবার হাইকোর্ট থেকে ঘোষণা এলো ১৮০ দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। ১৮০ দিন অনেক বেশি হয়ে যায়, এটা ১ থেকে ২ মাসের মধ্যে করা উচিত, না হলে মানুষের মাথা থেকে ঘটনা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না। ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্য গ্রেফতার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে, কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত, তাই আমি করেছি। তবে এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেইনি। এরপর আসিয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো। আমিও ঢাকা মেডিকেলে গেলাম। যখন জানলাম আইসিইউতে আছে, তখন আর আইসিইউতে দেখতে যাইনি, কারণ বাইরে থেকে আইসিইউতে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। মেডিকেলের বাইরে থেকে খোঁজ খবর নিলে চলে এসে এবং পোস্ট করিনি।